নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুমন্ত রয়েছি আজ আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে এবং শুরুতেই বাংলাদেশের খবর। গতকাল থেকে যে খবর একেবারে ধারাবাহিকভাবে আপনাদেরকে আমরা দেখিয়ে চলেছি তা হলো দুই দেশের মধ্যে এই মুহূর্তে যাত্রী চলাচল বা যাত্রী পারাপার বন্ধ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও একদিকে যখন বাংলাদেশ বলছে বয়কট ইন্ডিয়া, তারপরেও ভারতের থেকে মালগাড়ি উপহার নিলেন কারা? ইউনূস সরকার। ৮০ বগির একটি মাল ট্রেন ইন্ডিয়া থেকে উপহার নিয়েছে বাংলাদেশ। এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে এই মুহূর্তে। নিউজ ভ্যানগার্ড উত্তর পূর্বের মধ্যে প্রথম চ্যানেল যে এই খবর আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন সেই ছবি। এবং এর সঙ্গে আমরা শুনবো যে এই ঘটনায় ঠিক কি বক্তব্য উঠে এসছে। ইউনূসের দেশে ভারত বিরোধীরা তাহলে এবার কি বলবেন? বয়কট ইন্ডিয়া, তারপরেও ভারতের থেকে মালগাড়ি উপহার নিল ইউনূস সরকার। গতকালই আমরা দেখেছিলাম যে সেদেশ থেকে বিভিন্ন জিনিস তারা এই দেশে পাঠাচ্ছে, কারণ তাদের অর্থনীতিটাকে তারা সচল রাখতে চাইছেন। আমরা এই বিষয়ে কি হয়েছে শুনবো, তবে তার আগে আমরা একটু ফোনে বা টেলিফোন লাইনে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন এই যে ৬ দফার যে মালগাড়ি গেল, কি বলবেন এটি নিয়ে? এটা খুবই একটা ভালো দিক। দুই দেশের সম্পর্কের দিকে যদি এরকমভাবে আমাদের সম্পর্ক এক থাকে, আমাদের পোর্ট এরিয়ায় যে মানুষগুলো ব্যবসায়ীর সঙ্গে যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের উপরে এফেক্ট করবে যদি এরকম সম্পর্ক খারাপ হয়। তো এবার যেটা দেখছি যে মালগাড়ি যাচ্ছে, তার মানে নিশ্চয়ই আমাদের দেশের সঙ্গে দেশের সম্পর্ক ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু কোনোদিনই বন্ধ হয়নি। বাণিজ্যিক সূত্রে যেহেতু সম্পর্ক রয়েছে, তো আশা রাখি আমাদের ভবিষ্যতে এখানে যে আমাদের গেদে চেকপোস্ট বলেন, বেনাপোল বলেন, আরও বিভিন্ন যে ৩৯টা পোর্ট আছে ভারত বাংলাদেশে, সবগুলো যদি যাতায়াত হয়, তো পোর্ট এরিয়ায় মানুষের অনেকটাই অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। আর তো সুতরাং আমার যতদূর মনে হয় দুই দেশের এই যে ট্রেনটি গেল, এটি কি আগে থেকে চুক্তি ছিল? হ্যাঁ, এটা আগে থেকেই চুক্তি ছিল। আমাদের বাংলাদেশের সরকার পতনের আগে থেকেই চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী গেল। এরপরেও কি আরো যাওয়ার সম্ভাবনা? হ্যাঁ, মনে হচ্ছে এখনো যাবে, যেহেতু ১০০০টা যাওয়ার কথা, এই ৬ নম্বর যাচ্ছে। একবারে হয়তো ৭০ কি ৮০টা করে যায় মালগাড়ি আর কিছু বগিগুলো। আর নতুন করে কি কোনো পণ্য পাঠানো হচ্ছে ভারতের থেকে? হ্যাঁ, যাই, এখনো বন্ধ হয়নি, কোনোদিনই বন্ধ হয়নি। নতুন করে কি কোনো চুক্তি হচ্ছে? নতুন করে এটা মনে হয় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে ভারত সরকার। আপনার নাম? আমার নাম অলোক বিশ্বাস, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, আমি এখানকার স্থানীয়। আমরা শুনলাম বা কি বললেন, ৮০ বগির একটি মাল ট্রেন ইন্ডিয়া থেকে এবার উপহার গেল বাংলাদেশে। গোটা বিষয়টি নিয়ে আমরা টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন সুগুর। অঞ্জন দা, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডে। জানতে চাইবো, এই যে বারবার বয়কট ইন্ডিয়া বলা হচ্ছে বা গত কয়েক মাস ধরে আমরা টানা দেখছি, তারপরেও কি করে একটা মাল ট্রেন, ৮০ বগির মাল ট্রেন উপহার নিল বাংলাদেশ? দেখো, প্রথমেই বলে রাখি, আমাদের যারা নিউজ ভ্যানগার্ডের দর্শক রয়েছে তাদেরকে জানাই, ভারত কথা দিয়ে কিন্তু কথা রাখছে। মালগাড়ি পাঠিয়ে বাংলাদেশকে উপহার দিল ভারত। বর্তমানে বাংলাদেশে জ্বলছে অশান্তির আগুন। আর সেই বাংলাদেশে ভারতের মধ্যে যে বৈদেশিক চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী আজ নদিয়ার গেদে সীমান্ত দিয়ে মালগাড়ি ট্রেন গেল বাংলাদেশে। বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিল ভারত বাংলাদেশকে মালগাড়ি উপহার দেবে। সেই চুক্তি অনুযায়ী ৮০ বগির একটি মালগাড়ি ট্রেন পাঠালো ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি ছিল ৬০০ বগি মালগাড়ি ট্রেন উপহার দেওয়ার। সেই চুক্তি অনুযায়ী আজ একটি মালগাড়ি ট্রেন পাঠালো ভারত। তবে এই মালগাড়িতে কোনো পণ্য পাঠানো হয়নি। এই ট্রেনটি বাংলাদেশে ব্যবহার করবে বলে জানা গেছে। তবে এমতো পরিস্থিতিতে বাংলাদেশে যেভাবে অশান্তির বাতাবরণ বয়ে যাচ্ছে, যেখানে হিন্দুদের প্রতি প্রতিনিয়ত অত্যাচার বাড়াচ্ছে বাংলাদেশ সরকার, ইউনূস সরকার, তবু ভারত এখনো সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভারতের নাগরিকরা চাইছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়া হোক, বাণিজ্যিক পথ বন্ধ করে দেওয়া হোক, বাংলাদেশের সাথে সমস্ত ব্যবসা লাইন বন্ধ করে দেওয়া হোক, তবেই বাংলাদেশ শিক্ষা পাবে। চুক্তি অনুযায়ী কিন্তু ভারত সেই দিকে এগোয়নি। ভারত কিন্তু তার নিজের সম্মান রেখেছে এবং মালগাড়ি উপহার পাঠিয়েছে। তোমাকে জানিয়ে রাখি, ৬ মাস আগে এই পথ দিয়ে ১৭টা ইঞ্জিন উপহার দিয়েছিল
যে ইলেকট্রিক ইঞ্জিন, সেই 17টা ইলেকট্রিক ইঞ্জিন উপহার দিয়েছিল বাংলাদেশকে। আবার এই 600 বগির মধ্যে 80টা বগি উপহার দিল। কিন্তু এখন সীমান্তের মানুষেরা বলা শুরু করেছেন যে বাংলাদেশ যখন, অর্থাৎ ইউনিট সরকার যখন ভারত সরকারকে প্রতিনিয়ত অপমান করছেন, বিভিন্ন রকম হিন্দুদের ওপর, সনাতনীদের ওপর যে অত্যাচার চালাচ্ছেন, ভারত সরকারের উচিত ছিল সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে তাদের শাস্তি দেওয়া। কিন্তু ভারত সরকার সেদিকে না হেঁটে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ মধুর সম্পর্কের যে বাতাবরণ তৈরি করে ভারত, সেটা দেখানোর জন্যই কিন্তু তাদের প্রথম পদক্ষেপ। এখন দেখার বিষয় যে ইউনিট সরকার ভারত সরকারের এই উপহার যেমন হাসি মুখে নিয়েছে, পক্ষান্তরে তারা আবার ভারত সরকারের যে সমস্ত দাবি, অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত সনাতনী হিন্দুরা রয়েছে তাদের রক্ষা করে কিনা, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। বেশ বোঝা গেল। অঞ্জন শুকুল, বিশিষ্ট সাংবাদিক, পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এতক্ষণ ছিলেন। বয়কট ইন্ডিয়া, তারপরেও ভারতের থেকে মালগাড়ি উপহার নিচ্ছে বাংলাদেশ, কি করে গোটা বিষয় এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারত কিন্তু তাদের কথা দিয়ে কথা রাখছে, কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার, ইউনূস সাহেব, আপনি কেন কথা রাখছেন না? কেন সেখানে হিন্দুদের, সংখ্যালঘুদের ভালোভাবে রাখতে পারছেন না? এই প্রশ্নই কিন্তু এখন গোটা দেশ, আমাদের দেশ থেকে তো বটেই, গোটা বিশ্ব থেকে আপনার কাছে প্রশ্ন তুলছে। এই বিষয়টি নিয়েই এবার আমরা চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সেখানে রয়েছে। সুপ্রীতির কাছ থেকে আমি জানতে চাইব, সুপ্রীতি, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল তুমি যে খবরটা করে এনেছিলে যে আখাউড়া চেকপোস্ট থেকে একের পর এক জিনিসপত্র বাংলাদেশ তাদের অর্থনীতিকে, দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য একের পর এক জিনিসপত্র ভারতে পাঠাচ্ছে। কিন্তু আর অন্যদিকে আজকে যে এক্সক্লুসিভ ছবি আমরা এতক্ষণ ধরে দেখালাম, সেখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে ভারত তার কথা রেখেছে, ভারত মালগাড়ি পাঠিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ প্রশাসন কবে নিজের মতি ঠিক করবে কি জানাচ্ছে তারা? দেখো সুমন্ত, ভারত কথা দিয়ে কথা রেখেছে এবং প্রতিবারই সেই নজির আমরা দেখতে পাই। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন এই মাল ট্রেন গিয়ে পৌঁছালো বাংলাদেশে, গেদে সীমান্ত দিয়ে যখন এই মাল ট্রেন গেল, তখন কিন্তু সে কথা আরো একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হলো বাংলাদেশের, যে ভারত কথা দিয়ে কথা রাখলো এবং পণ্য পরিবহনে বা এই যে আমদানি রপ্তানি, আমদানি রপ্তানি বাণিজ্যে ভারত যে কখনোই কোনো অংশে কার্পণ্য করে না, বা সেটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এক প্রকার পরিষ্কার। এবারে দেখো, আমি তোমাকে আজকের যে ট্রেন গেল সেটার সম্পর্কে আগে বলি, তারপরে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিতে যাব। প্রথমেই যেটা জানা যাচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ কিছু বৈদেশিক যে চুক্তি রয়েছে, সেই চুক্তি কিন্তু এখন কাজ করছে, যার মধ্যে ধরো ভারত এবং বাংলার মধ্যে এখন প্রায় 600টির বেশি তোমার চুক্তি, এবং সেগুলো বগিযুক্ত মালগাড়ি ট্রেন দেওয়ার ক্ষেত্রে সেই চুক্তি কিন্তু রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে তোমার যেটা দেখা গেল, পশ্চিমবঙ্গে যে গেদে সীমান্ত, সেই গেদে সীমান্ত দিয়ে তোমার 70 থেকে 80 বগির মাল ট্রেন ইতিমধ্যে গিয়ে পৌঁছালো, এবং তার সাথে তোমার যে চুক্তি ভারতের সাথে বাংলাদেশের ছিল, সেই চুক্তি অনুযায়ী এই সমস্ত মাল বা পণ্য পাঠানো হলো বাংলাদেশের ক্ষেত্রে। এবারে যদি বলি বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি বা অবস্থা এখন কি রয়েছে, দেখো সাম্প্রতিক কালে যদি দেখি, বাংলাদেশের অভ্যন্তরে বাড়ছে ভারত বিরোধী ডাক, ভারত বয়কট, এই ডাক কিন্তু এখন বাড়ছে বা ধীরে ধীরে তা নিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশের অভ্যন্তরে পোস্টার পর্যন্ত পড়ছে, ভারত বয়কটের জোরালো আওয়াজ উঠে এসেছে। কিন্তু সেখানেই প্রশ্ন, যখন এতই ভারত বয়কটের ডাক, তাহলে সেই জায়গাতে ভারতে বয়কট মানে কি? ভারতের সমস্ত কিছুকে বর্জন করতে হবে। কিন্তু ভারতের যদি সমস্ত কিছুকে বর্জন করতেই হয়, তাহলে এই যে সমস্ত যা যা রয়েছে তোমার পণ্য বা যে সমস্ত সামগ্রী বাংলাদেশের মধ্যে ঢুকছে, সেক্ষেত্রে তো কোনো বয়কটের ডাক নেই। তাহলে ইউনূস সরকার এক্ষেত্রে পারমিশন দিয়েছে বলেই তো আজকে ভারত থেকে একেবারে স্মুথলি এই ট্রেন ঢুকে গেল।
এতে তো কোনো রকমের সমস্যা হলো না। বা এই যে পণ্য আজকে বাংলাদেশের মধ্যে গিয়ে পৌঁছালো, তাতে ইউনুসের যদি সেক্ষেত্রে সাই না থাকতো, ইউনুস যদি না চাইতো, যদি না এলাও করতো, তাহলে কখনোই সম্ভব ছিল না ভারত থেকে এই সমস্ত পণ্য বাংলাদেশের মধ্যে গিয়ে তোমার নিয়ে যাওয়া। সুতরাং এক্ষেত্রে দাঁড়িয়ে ইউনুস খুব ভালোভাবে বুঝে গেছে যে যদি ভারত এক্ষেত্রে সাহায্য না করে বা ভারত যদি এক্ষেত্রে বাংলাদেশে পণ্য সামগ্রী না পৌঁছায়, তাহলে বাংলাদেশের যে মানুষজনরা রয়েছে তারা একেবারেই না খেতে পেয়ে মরে যাবে। গত কয়েকদিনের যদি দেখো, 5 আগস্টের পর থেকে বাংলাদেশের জিনিসপত্রের দাম বেড়েছে হু হু করে। এই যে আজকে আলু সেখানে 400 টাকা, কিভাবে? কারণ যোগান নেই, চাহিদা অনুযায়ী যোগান কম, ভারত থেকে কোনো কিছুই পাচ্ছে না তারা, এবং সেই জন্যই দাঁড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ এই পরিস্থিতি। তাই সুতরাং ইউনুস খুব ভালোভাবেই বুঝে গেছে যে ভারতকে তাদের চাই। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি আসবো সুমন্ত, আমি এবার একটু আমাদের এক্সিকিউটিভ এডিটরের কাছে চলে যাব। নীল, আজকে যে ছবি আমরা দেখলাম, দেখো যে ট্রেন গেল তা কিন্তু একেবারে স্মুথলি, কোনো সমস্যা এক্ষেত্রে হলো না। ভারত বিরোধী ডাক থাকলেও এক্ষেত্রে কিন্তু কোনো ভারতের বিরোধিতা নয়, বরং ভারতকে সাদরে গ্রহণ করা। তাহলে ইউনুস কি একেবারেই বুঝে গেল যে ভারত ছাড়া তারা অচল? একেবারেই ইউনুস দেখো ভারত ছাড়া যে অচল সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারলেন। এবং প্রথমেই বলি যে খেলাটা মানে ইউনুস দেখো মুখে একরকম বলছেন, কাজে একরকম করছেন। ইউনুসের দেশে বয়কট ইন্ডিয়া, আজকেও ভারতকে শত্রু দেশ হিসাবে দেখার জন্য সরকারি দেওয়ালে পোস্টারে 6 লাভ। তারপরও কারা সেই পোস্টার মানলো, কিভাবে? দেখো তাদের দেশে ভারতকে বয়কট করতেই পারে। যদি ভারতকে বয়কট করার যে ডাক চলছে সেটাতে যদি ইউনুস সরকার সহমত না পোষণ করে, তাহলে ইউনুস সরকারের বলা উচিত ছিল এগুলো বিভিন্ন সংগঠনের পোস্টার, আর দেশের মধ্যে কোনো গণতান্ত্রিক মতামতকে সেটা তারা কেন ডমিনেট করবে, সেটা আলাদা বিষয়, ডমিনেট করা উচিতও না। কিন্তু ইউনুস সরকারের পক্ষ থেকে কিন্তু বলা উচিত ছিল যে এই পোস্টারের সঙ্গে বা এই মতামতের সঙ্গে ভারত সরকার ভারত সরকারের বিরুদ্ধে যে মতামত দেওয়া হচ্ছে সেটাকে সমর্থন করে না বাংলাদেশ সরকার। এখনো পর্যন্ত এই রকম কোনো স্টেটমেন্ট কিন্তু বাংলাদেশ সরকার দেয়নি। তাহলে আবার অন্যদিকে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য এবং ভারত বিরোধী জিগির দিলে তারা সব রকম ভাবে ক্ষমতায় টিকে থাকার মরিয়া চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে নর্থ ইস্টকে বারবার হুমকি দেওয়া হচ্ছে নর্থ ইস্টের সার্বভৌমত্ব নিয়ে। সেই নর্থ ইস্টে এখনো পর্যন্ত মাছ, রড সমস্ত কিছু এক্সপোর্ট করে তারা কিন্তু তাদের অর্থনীতির যে যতটুকু বেঁচে আছে সেইটাকে একটা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, কারণ এইটুকু যদি বন্ধ হয়ে যায় একেবারে ভিখারির দশা হবে। অন্যদিকে ভারত সরকারের সঙ্গে যে চুক্তি ছিল, এটাই ইউনুসের সঙ্গে পার্থক্য। এটা হচ্ছে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি, হাসিনার সঙ্গে মোদির চুক্তি নয়। এইটা হচ্ছে বাংলাদেশিরা বুঝতে পারে না। মানে বাংলাদেশের সংবিধান তো তারা কখনো পড়ে না, তারা বিভিন্ন মৌলবাদের বই পড়ে। সংবিধান অনুযায়ী যখন দুটি রাষ্ট্রের মধ্যে চুক্তি হয়, সেটা সেই চুক্তি এই মুহূর্তে আমি বলতে পারবো না সেই চুক্তি কার আমলে হয়েছে, মোদির আমলে হয়েছে না মনমোহন সিং আমলে হয়েছে। এটাই হচ্ছে একটি রাষ্ট্রের সঙ্গে একটি রাষ্ট্রের মৌলিক পার্থক্য। আমাদের দেশে কি হয়, চুক্তি যখনই হয় তখন সেটা ভারত সরকার চুক্তি করে, সেটাকে মনমোহন সিং এর সরকারও চুক্তি করে না, সেটাকে মোদির সরকারও চুক্তি করে না, ভারত সরকারের চুক্তি করে। যেহেতু ভারত সরকার চুক্তি করেছে, ভারত সরকার কথা অনুযায়ী হচ্ছে বাংলাদেশকে মাল ট্রেন আজকে দিয়ে দিয়েছে এবং বিনে পয়সায় দিয়েছে। প্রথম কথা কিন্তু মাল ট্রেনটা বিনে পয়সায় দিয়েছে। ইউনুস এত বয়কট, এত আওয়াজ, এত ফাঁকা আওয়াজ, তারপরে আজকে একেবারে হাত পেতে যে 80 বগির যে মাল ট্রেনটা সেইটা নিল। করাচি থেকে মানে একদম ফলাও করে বলছে করাচি থেকে পেঁয়াজ আসছে, কাতার থেকে পেঁয়াজ আসছে, চায়না থেকে রসুন আসছে, এত সব সোশ্যাল মিডিয়ায় গল্প। কিন্তু যখন আজকে দেখো যখন গাড়িটা গেছে তখন তো দুই দেশের মধ্যে এই যে গাড়িটা যাচ্ছে সেটা রেলমন্ত্রক, ওদের দেশের রেল মন্ত্রণালয় বলেছেন, ওরা পারমিশন দিয়েছে বলেই ভারত সরকারের যে ভারত সরকার গাড়িটা গেদে সীমান্ত হয়ে পাঠিয়েছে। এবং সেই সঙ্গে যখন যায় তখন ওদের দেশের বিডিআর গাড়িটাকে চেক করেছে, চেক করার পরে বা ক্লিয়ারেন্স দিয়েছে, তারপরে ভারতীয় রেল মন্ত্রকের একজন দায়িত্বপ্রাপ্ত গার্ড বা তোমার হচ্ছে কো পাইলট, তারা কিন্তু গাড়িটাকে ঢাকা পর্যন্ত নিয়ে গেছে। তাহলে সম্পূর্ণই কিন্তু বাংলাদেশের সরকারের পারমিশনে হয়েছে।
অন্যদিকে আবার তারাই বলছে বয়কট ইন্ডিয়া। এখন এই ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, যারা বয়কট ইন্ডিয়া ডাক দিচ্ছেন তারা ইউনূস সরকারকে প্রশ্ন করুন যে ভারতের থেকে কেন এই ফ্রিতে রেলটা উপহার নিল, আপনারা নিজেরা প্রশ্ন করুন। আর তারপর যদি প্রশ্ন না করতে পারেন তাহলে আপনাদের কি বয়কট ইন্ডিয়া দেওয়ার কোনো যুক্তি আছে? অর্থাৎ ভারত থেকে মানে ভিক্ষা নেওয়ার সময় সমস্ত কিছু তারা নেবে, কিন্তু তারপরও বয়কট শব্দটা তারা চালিয়ে যাবে। এটা একেবারে রাজনৈতিক গেম যে বয়কট ইন্ডিয়া দিয়ে এই যে জামাত, এই যে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ফান্ডামেন্টালিজমের একবারে আতুর ঘর, সেই ফান্ডামেন্টালিজম মানুষদের একটা রয়েছে বাংলাদেশে, সেই তাদেরকে যদি খেপিয়ে তোলা যায়, তাদেরকে যদি বয়কট ইন্ডিয়া দিয়ে রাস্তায় নামানো যায়, তাহলে বাংলাদেশের মানুষ 120 টাকা কেজি যদি আলু খায় সেটাও সহ্য করবে। এইটাই হচ্ছে ফান্ডামেন্টালিজমের হচ্ছে একটা বৈশিষ্ট্য। সেই জায়গা থেকে ইউনূস সরকার চূড়ান্ত ব্যর্থ, দেশের মানুষকে আজকে খাবার দিতে পারছে না। সেই জায়গা থেকে এই ভারত বয়কটের নাম করে এবং ভারত বিরোধী জিগির তুলে কার্যত নিজেদের চেয়ারটা কিন্তু নিচ্ছে, এবং সেই সঙ্গে ভারতের আবার মালগাড়ি ঠিক হাত পেতে তারা নিয়ে নিল। এই যে বাংলাদেশের অভ্যন্তরে এখন একটা পাকিস্তান প্রেম কিন্তু বাড়ছে, তাহলে ইউনূস যদি এতই তার পাকিস্তানের প্রতি প্রেম বাড়ে, তাহলে সেখান থেকে পণ্য আমদানি রপ্তানি কেন হচ্ছে না? দেখো, পাকিস্তানের প্রেম তাদের থাকতেই পারে, তারা কোন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখবে সেটা তাদের একেবারেই অভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ে ভারত সরকার কখনো মাথা ঘামায়নি, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আমরাও মাথা ঘামাবো না। দেখো, পাকিস্তান হচ্ছে এমনই একটা দেশ যাকে বিশ্ব ব্যাংক লোন দিতে চায় না, যাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক লোন দিতে চায় না। বিশ্বের যারা এই লোনগুলো দেয় মানে অনুন্নত রাষ্ট্রকে চালানোর জন্য, তারা কেউ আজ পাকিস্তানকে লোন দিতে চায় না। তাহলে লাস্ট বয় ইউনূস হচ্ছে একটা দেশের হচ্ছে লাস্ট বয়, তো লাস্ট বয়দের লক্ষ্য থাকবে কি ফার্স্ট বয়ের হাত ধরা। তো ইউনূসের যে মেধাসত্ব বা বাংলাদেশের এই যে ছাত্রনেতাদের মেধাসত্ব, বারবার বলি এই ছাত্রনেতারা কখন একেবারে মেধার শীর্ষে যাবে, কারণ এই ছাত্রনেতারাই তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, এই আসিফ নজরুলের মতো অধ্যাপকরাই তো বাংলাদেশে পড়িয়েছে। তো যাদের নিজেদের মেধাসত্ব নেই, মানে আসিফ নজরুলের তো কোনো মেধাসত্ব নেই, তিনি পাকিস্তানের দালালি করে পাকিস্তানের থেকে টাকা নিয়ে তিনি হচ্ছে এই পড়াশোনা করেছেন এবং বিদেশে গেছেন। সেই জায়গাতে দিকে এই যে তোমার হচ্ছে আসিফ নজরুলের মতো একটা নেতা, সে সারা জীবনে একটা ভালো ছাত্র এখনো তৈরি করতে পারেনি, যারা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কোথায়? শেষ 100তেও এই আসিফ নজরুলদের মতো অধ্যাপকরা বাংলাদেশের একটা ইউনিভার্সিটিকে বিশ্বের শেষ 100টা ইউনিভার্সিটির মধ্যে আনতে পারেনি। তার মানে বুঝতে পারছো এই আসিফ নজরুলদের মেধা কত। আসিফ নজরুলদের মেধা নিয়ে যদি একটা দেশ চলে, তো সেই দেশ কি করবে? সেই দেশ তো শেষের দিকেই যাবে। মানে বাংলাদেশের এমন কোনো বিজ্ঞানী, দেশটা 72 সালে স্বাধীন হওয়ার পর এমন কোনো বিজ্ঞানী আন্তর্জাতিক মঞ্চে আজ পর্যন্ত পা রাখতে পারেনি। সেই দেশে তো বিজ্ঞানী জন্ম দেওয়ার দরকার নেই। সে পাকিস্তান যেমন জঙ্গি উৎপাদন করে, বাংলাদেশেও হাসিনার জন্য কিছুদিন জঙ্গি উৎপাদন করেনি, এখন তারা জঙ্গি উৎপাদনের দিকে মন দেবে। তাদের তো পড়াশোনা, মেধা এগুলোর দরকার নেই। এবং সেই জায়গাতে তারা কাকে হাত ধরবে? তারা কখনোই ধরো সুইডেনের তোমার হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে কপি করবে না, তারা ফ্রান্সের শিক্ষা ব্যবস্থাকে কপি করবে না, তারা পাকিস্তানে যাবে। তার জন্যই দেখো পাকিস্তানে গেছে, কিন্তু পাকিস্তান থেকে তারা জিনিসপত্র আমদানি করছেন, কিন্তু সেই জিনিসপত্র আমদানি করার জন্য বাংলাদেশকে কত টাকা দিতে হচ্ছে সেটা বাংলাদেশের প্রশাসনিক কর্তারা নিশ্চয়ই জানেন। কিন্তু ভারত থেকে যখন জিনিসপত্র পাচ্ছেন না, তখন তাদের অন্য দেশ থেকে তো এনে খেতে হবে। আগে 3 বেলা খেত, এখন 1 বেলা খাচ্ছে। নিজেদের দেশে রিক্সা চালকরাই স্বীকার করছে। তো সেই জায়গা থেকে এই যে দেশটাকে কোনো মতে চালিয়ে যাওয়ার জন্য তারা পাকিস্তানের সঙ্গে অ্যাড হয়েছে, কিন্তু ভারত থেকে যা পাবে, মানে এখন যদি ভারত যদি তোমার হচ্ছে ওই কাঁচকলার জায়গায় যদি কাঁচকলার যে অংশটা সেটা বার করে নিয়ে শুধু কাঁচকলার চোখলাও পাঠায়, সেটাও নিয়ে নেবে, কারণ যারা জানে যে পশুখাদ্য হিসেবে তারা ব্যবহার করবে। মানে গরুকে খাবার দিতেও তো বা তাদের যে পশুপালন ব্যবস্থা আছে তাদেরও তো খাবার দিতে লাগে। ভারত তো অন্যান্য দেশ থেকেও, ভারতেও কিন্তু এই পশুখাদ্য কিন্তু ভারত আমদানি করে। তো এখন বাংলাদেশকে যা দেবে বাংলাদেশ তাই নেবে। সেই জন্যই বাংলাদেশ আজকে 80 কি 70 বগির একটি মাল ট্রেন সুন্দরভাবে ইউনূস উপহার দিল। একবারও দেখলাম না ইউনূস না করলো। অর্থাৎ একদিকে ভারত বয়কট,
অন্যদিকে ভারতে যতটুকু রপ্তানি করে দেশ চালানোর জন্য প্রয়োজন হয় সেটা নেব, অন্যদিকে ভারত যা উপহার দেবে একবারে সাদরে আমন্ত্রণ করব, একবারও না বলার আমাদের ক্ষমতা নেই, কারণ দেশটার অর্থনীতি নেই। পাকিস্তান থেকে যে তোমার হচ্ছে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে যে পেঁয়াজ আসবে সেই পেঁয়াজটা কিসে করে নিয়ে যাবে? যদি লরিতে নেয় তাহলে অনেক বেশি কস্টলি, যদি মাল ট্রেনে নেয় তাহলে অনেক বেশি সস্তা, সেই জন্য তাদের মাল ট্রেন নেই এবং পাকিস্তান থেকে পেঁয়াজ বা চায়না থেকে রসুন বা যা যা আসছে করাচি বন্দর হয়ে সবটা নিতে গেলে সেই ভারতেরই তারা আবার হচ্ছে এই যে সুন্দর আজকে একটা হলুদ রঙের মালগাড়ি গেল, সেই মালগাড়িটা করে তাদের দেশের জনগণের এক জায়গা থেকে আরেক জায়গা পণ্য তারা নিয়ে যাবে এবং সেই সঙ্গে একেবারে ইউনূস সরকার ভারতের দেওয়া যে মালগাড়ি সাদরে গ্রহণ করলো। তো যারা বাংলাদেশে বয়কট ইন্ডিয়ার ডাক তুলছেন তারা যদি আমাদের এই প্রতিবেদন দেখেন তাহলে ইউনূস সরকারকে কি প্রশ্ন করবেন যে আমরা বয়কট ইন্ডিয়া ডাক দিয়ে রাস্তায় পোস্টার মারছি পকেটের পয়সা খরচা করে, অন্যদিকে ইউনূস সরকার তোমার হচ্ছে সুন্দর একটি রেলগাড়ি নিল এবং আরো কয়েকদিনের মধ্যেই যে কটা ভারত বলেছিল যে ফ্রিতে তাদের রেলগাড়ি দেবে সে কটা রেলগাড়ি কয়েকদিনের মধ্যেই যাবে। সুপ্রীতি, অর্থাৎ সুমন্ত, আমরা কথা বলছিলাম এক্সিকিউটিভ এডিটরের সাথে এবং এই যে জিনিসপত্র আজকে গেল তার যেরকম নজির দেখলাম তার সাথে তোমাকে আমি বলবো যে আমাদের রাজ্যের সাথে শুধু কলকাতা বা গেদে সীমান্ত নয়, ত্রিপুরা থেকেও কিন্তু বাংলাদেশে এই যে আমদানি রপ্তানি সেটাও কিন্তু একেবারে সচল রয়েছে, স্বচ্ছ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকমের কোনো বাধার সম্মুখীন এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। পরিমাণটা কিছুটা কমেছে কিন্তু ইউনূস কিন্তু এখান থেকেও যে একেবারে হাত বাড়িয়ে রেখেছেন সেই ছবিটাই আজকে ধরা পড়লো। তারই মধ্যে যদি বলি তোমার আমি পণ্যের কথাই যদি বলি তাহলে ইতিমধ্যে তোমার পণ্যবাহী গাড়ি গতকালকেই যেটা ঢুকেছে সেটা হচ্ছে তোমার 32টা এবং মঙ্গলবারে সেই গাড়ির সংখ্যা ছিল 28টা। অর্থাৎ বাংলাদেশ এই যে তোমার আর্থিকভাবে দেশকে কিছুটা হলেও তাদের চাকাটাকে ঘোরাতে চাইছে, তার জন্যই ভারতের উপর তাদেরকে নির্ভর করতেই হবে, এছাড়া আর কোনো পথ নেই। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে একদিকে যেরকম ভারত থেকে তারা নিচ্ছে পণ্য, যেরকম তারা আমদানি করছে ঠিক সেরকম ভাবে তারা রপ্তানিটাও করছে। সুতরাং এই যে ভারত বিরোধী, ভারত বয়কটের যতই ডাক উঠুক না কেন অভ্যন্তরে, তারা জানে যে তারা যদি আজকে ভারতের পাশে, ভারতকে যদি আজকে যদি ভারত যদি সাহায্য না করে তাহলে যে একেবারে অচল হয়ে পড়বে, না খেতে পেয়ে মরে যাবে বাংলাদেশের মানুষজন, সেটা ইউনূস খুব ভালোভাবেই বুঝে গেছে এবং তার জন্য হাত পেতে রয়েছে বা হাত পেতে রেখেছে একেবারে ভারতের প্রতি। সুমন্ত, ধন্যবাদ সুপ্রীতি তোমাকে, ধন্যবাদ নীলকেও। মানে আজকে যে বিষয়টি একেবারে নিউজ রুম থেকে উঠে এলো তার সারমর্ম নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন। যেভাবে মালগাড়ি বলা যেতে পারে একটা মানে হাত পেতে তো মালগাড়ি নিতে পারে না, বলা যায় যে মানে হাত জোর করে তাকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে। ভারত থেকে একটি মালগাড়ি গেছে গেদে সীমান্ত হয়ে, অন্যদিকে আখাউড়া বর্ডার দিয়েও কিন্তু ব্যবসা বাণিজ্য মোটামুটি সচল রাখার চেষ্টা করেছে। আমদানি রপ্তানি সেটা কিন্তু বেশ ভালোই চালিয়ে যাচ্ছে ইউনূস সাহেব এবং তার উপরে নির্ভর করেই, মানে অর্থাৎ একদিকে ভারত বয়কট বলছে, ভারতের পণ্য বয়কট বলছে, অন্যদিকে ভারতের জিনিসপত্র দিয়েই কিন্তু নিজেদের দেশটাকে দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা। গোটা বিষয়টি নিয়ে উত্তাপ এই মুহূর্তে ছড়াচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু কথা দিয়ে কথা রাখে। ইউনূস সাহেব, আপনি কি কথা দিয়ে কথা রাখতে পারলেন? মাথায় রাখবেন সেই প্রশ্ন আমাদের রইল আজকে এখান থেকে। আরো একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।